না জানি কবে আমরা গরিবরা এই গরম থেকে মুক্তি পাব। এখানে খেতে সারাদিন রোদে কাজ করো আর রাতে ঘরে গিয়ে গরমে মরো। জানি না কবে এই গরম আর দারিদ্র্য আমাদের পিছু ছাড়বে। গোপাল গরমে ঝলসে ওঠা রোদের মধ্যে খেতে কাজ করছিল। কিছুক্ষণ পর সে এক গাছের ছায়ায় এসে বসে পড়ে আর বোতল থেকে জল খেতে থাকে। কিন্তু বোতলের জল গরমে একেবারে গরম হয়ে গিয়েছিল। আরে, এই জলটা তো কত গরম হয়ে গেছে, খাওয়াই যাচ্ছে না। তখনই গোপালের চোখ সামনে রাস্তায় পড়ে। সেখানে এক লোক ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়েছিল। সেই ঠেলায় বড় একটা ফ্রিজ রাখা ছিল এবং ঠেলার চাকা এক গর্তে আটকে গিয়েছিল। মনে হচ্ছে লোকটার ঠেলা গর্তে আটকে গেছে, চল গিয়ে সাহায্য করি। গোপাল সেই লোকটার কাছে গিয়ে ঠেলাটা গর্ত থেকে তুলতে শুরু করে। অনেক কষ্টের পর ঠেলাটা গর্ত থেকে বেরিয়ে আসে। লোকটা বলে, অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক সাহায্য করলেন। গোপাল অবাক হয়ে বলে, এটা তো ফ্রিজ, তাই না? এর মধ্যে ঠান্ডা জল থাকে তো? লোকটা বলে, হ্যাঁ, কিন্তু আমি এটা বিক্রি করতে যাচ্ছি। কেন? আমার মেয়ের শরীর খারাপ, চিকিৎসার জন্য আমার কাছে টাকা নেই, তাই এই ফ্রিজটা বিক্রি করছি। গোপাল মনে মনে ভাবে, আমাদের ঘরেও তো ফ্রিজ নেই, যদি এটা কিনি তবে এই গরমে আমরাও ঠান্ডা জল খেতে পারবো। সে জিজ্ঞেস করে, ভালো, কত টাকায় দিচ্ছেন এটা? লোকটা বলে, যতটুকুতে বিক্রি হবে তাতেই দিয়ে দেব ভাই। গোপাল বলে, ফ্রিজটা তো অনেক পুরনো দেখাচ্ছে, আমি তোমাকে 3000 টাকা দিতে পারবো, এর বেশি আমার কাছে নেই। লোকটা কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে ভাই, 3000 টাকা দিন আর এই ফ্রিজ নিয়ে যান। গোপাল বলে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আমার মালিকের কাছ থেকে টাকা নিয়ে আসছি। সে মালিক রঘুনাথের বাড়ি যায়। সেখান থেকে 3000 টাকা ধার নিয়ে এসে লোকটার কাছ থেকে ফ্রিজ কিনে নেয়। চল, এখন আমাদের বাড়িতেও ফ্রিজ এসেছে। গোপাল ফ্রিজ নিয়ে গ্রামে নিজের কুঁড়ে ঘরে যায়। সেখানে তার স্ত্রী কুসুম এবং 2 সন্তান রিনা ও অজিত ছিল। তারা চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিল। তাদের ঘরে ছিল মাত্র একটা খাট এবং একটা টেবিল ফ্যান। বাচ্চারা অবাক হয়ে বলে, এ কি জিনিস বাবা? গোপাল বলে, একে ফ্রিজ বলে, এর মধ্যে জল খুব ঠান্ডা হয়, এখন এই গরমে আমরাও ঠান্ডা জল খেতে পারবো। কুসুম বলে, ঠান্ডা জল? আরে, এটা আনার বদলে যদি তুমি কুলার বা ফ্যান আনতে তাহলে ভালো হতো। আমাদের পুরনো ফ্যানটা একেবারেই বাতাস দিচ্ছে না, আর তুমি এই ফ্রিজ নিয়ে এলে। অজিত বলে, হ্যাঁ বাবা, গরমে ঘরে ঘুমানোই যায় না, তুমি এই ফ্রিজটা ফেরত দিয়ে একটা নতুন কুলার নিয়ে এসো। গোপাল বোঝায়, বাচ্চারা, নতুন কুলার খুব দামি, এই ফ্রিজটা আমাকে সস্তায় মিলেছিল, তাই এনেছি। তারপর গোপাল ফ্রিজ চালু করে তাতে জল রাখে। দেখো কুসুম, কিভাবে এই ফ্রিজ কয়েক মিনিটের মধ্যেই জল ঠান্ডা করে দেয়। সবাই ফ্রিজের সামনে বসে দেখতে থাকে। প্রায় 1 ঘন্টা পর গোপাল ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করে কুসুম ও বাচ্চাদের দেয়। তারা বলে, আহা, কি ঠান্ডা জল, সত্যিই দারুণ। অজিত আনন্দে বলে, দিদি চল গ্রামে সবাইকে বলি আমাদের ঘরে ফ্রিজ এসেছে। এবং দুজনেই বাইরে ছুটে যায়। গোপাল কাজে চলে যায়। সে পাশের গ্রামের সেথ রঘুনাথের ক্ষেতে মজুরি করত। এই ফ্রিজ তো সত্যিই অসাধারণ জিনিস, অন্তত এই গরমে ঠান্ডা জল পাবো। কিছুক্ষণ পর কুসুম আবার ফ্রিজ খুলে দেখে ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আরে, এ তো হাওয়াও দিচ্ছে, ফ্রিজ তো একেবারে কুলারের মতো। সে ফ্রিজ খুলে তার সামনে বসে ঠান্ডা হাওয়া নিতে থাকে। এদিকে রিনা, অজিত আর গ্রামবাসীরা কুসুমের বাড়িতে এসে হাজির হয়। সবাই বলে, আরে কুসুম বোন, তোমাদের ঘরে তো ফ্রিজ এসেছে। তারপর একে একে সবাই ফ্রিজের সামনে বসে ঠান্ডা হাওয়া নিতে থাকে। এভাবে পুরো বিকেল কেটে যায়।
সন্ধ্যায় গোপাল বাড়ি ফিরে দেখে তার বাড়ির সামনে লম্বা লাইন। এত লোক আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে? সে ভেতরে ঢুকতে গেলে কয়েকজন তাকে থামিয়ে দেয়। এই ওরে হিরো, কোথায় যাচ্ছিস? আগে লাইনে দাঁড়া। গোপাল অবাক হয়ে বলে, লাইন? এটা তো আমার বাড়ি, তোমরা সবাই এখানে কেন? লোকেরা বলে, আরে গোপাল ভাই, তুমি ফ্রিজ আনেছ আর আমাদের বলনি? আমরা সবাই আমাদের জল তোমার ফ্রিজে ঠান্ডা করতে এসেছি, আর ঠান্ডা হাওয়াও খেতে এসেছি। গোপাল ঘরে ঢুকে দেখে পুরো ঘর লোক ভর্তি, ফ্রিজ খোলা, সবাই বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে। সে চিৎকার করে বলে, আরে ফ্রিজ খোলা কেন? কুসুম, ফ্রিজটা বন্ধ করো, না হলে নষ্ট হয়ে যাবে। গোপাল ফ্রিজ বন্ধ করে সবাইকে বের করে দেয়। কুসুম, এটা কি করেছো তুমি? তুমি পুরো গ্রামকে কেন ডেকে এনেছো? কুসুম বলে, গ্রামে তো কারোর ঘরে ফ্রিজ নেই, তাই সবাই এখানে এসেছে। গোপাল বলে, ফ্রিজ কুলার নয়, এটা সারাদিন খোলা রাখলে নষ্ট হয়ে যাবে। এখন থেকে কাউকেই ডেকে আনবে না। রাত গভীর হয়, সবাই ফ্লোরে ঘুমোচ্ছিল। প্রচণ্ড গরমে কুসুমের ঘুম হচ্ছিল না। আহা, কি গরম, একটুও ঘুম আসছে না। একটু ফ্রিজ খুলে বসি, অন্তত ঠান্ডা হাওয়া পাবো। সে ফ্রিজ খুলে বসে। ঠান্ডা হাওয়ায় গোপালের ঘুম ভেঙে যায়। এ কে ফ্রিজ খুলেছে? কুসুম, ফ্রিজ বন্ধ করো, না হলে নষ্ট হয়ে যাবে। কুসুম ফ্রিজ বন্ধ করে, কিন্তু মনে মনে ভাবে, এই গোপাল তো আমাকে ঠান্ডা হাওয়ায় নিতে দিচ্ছে না, এবার আমি ভেতরেই বসবো। সে ফ্রিজ খুলে নিচের অংশে বসে দরজা বন্ধ করে দেয়। আহা, কি ঠান্ডা, কি মজা। কুসুম ফ্রিজের ভেতরে বসে ঠান্ডা হাওয়া নিতে নিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে গোপাল আর বাচ্চারা কুসুমকে খুঁজে পায় না। তারা চারপাশে খুঁজেও কোথাও পায় না। শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। রিনা বলে, মা কোথায় গেল? এত সকালে কোথায় চলে গেল মা? রিনা পিপাসায় কষ্ট পাচ্ছিল। সে বলে, চল ফ্রিজ থেকে ঠান্ডা জল খাই। ফ্রিজ খুলতেই দেখে ভেতরে কুসুম অচেতন পড়ে আছে। সে বরফে জমে গিয়েছিল। মা! গোপাল দৌড়ে আসে। কুসুমকে ধরতেই তার শরীর থেকে বিদ্যুৎ চমক দেয়। আরে বাবা, কুসুমের শরীরে তো কারেন্ট আছে। তাড়াতাড়ি ফ্রিজ বন্ধ করে কুসুমকে বের করে আনে। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল। গোপাল কাঁদতে কাঁদতে বলে, কুসুম, ওঠো কুসুম। সে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, দীর্ঘ সময় ঠান্ডায় থাকার কারণে শরীরের স্নায়ু শক্ত হয়ে গেছে। ধীরে ধীরে ঠিক হবে। যতটা সম্ভব উষ্ণ পরিবেশে রাখুন। কিছুদিন পর কুসুম সুস্থ হয়ে ওঠে, তবে তখনও চারপাইয়ের সহায়তা ছাড়া চলতে পারছিল না। গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলে, সব ওই অভিশপ্ত ফ্রিজের জন্যই হয়েছে। ফ্রিজ ব্যবহার করা আমাদের গরিবদের জন্য নয়। আমরা ফ্রিজ ছাড়াই ভালো আছি। আমি এখনই এটা বিক্রি করে দিচ্ছি। গোপাল ফ্রিজ বিক্রি করে দিয়ে স্ত্রী আর বাচ্চাদের যত্ন নিতে শুরু করে। কিছুদিনের মধ্যেই কুসুম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং সবাই আগের মতো জীবনযাপন করতে থাকে। শিমুলপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে বিদ্যুৎ নামে একটি বৃদ্ধ লোক তার বৃদ্ধা স্ত্রী গায়ত্রীর সঙ্গে থাকত। তাদের পরিবারে কেউ ছিল না, শুধু তারা দুজন ছিল। বিদ্যুৎ পেশায় একজন কাঠুরে ছিল। বিদ্যুৎ রোজ শিমুলতলু জঙ্গলে যেত কাঠ কাটার জন্য। তারপর কাঠ কেটে তা বাজারে নিয়ে যেত, সেগুলো বিক্রি করার জন্য। আর কাঠ বিক্রি করে যে টাকা পেত, সেই টাকা দিয়ে তার সংসার চালাতো।
কিন্তু ব্যাপারটা হলো বিদ্যুৎ যে জঙ্গলে কাঠ কাটতে যায় সে জঙ্গল দিনের বেলা ঠিক থাকলেও রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, কারণ সেই জঙ্গলে রাত্রিবেলায় একটি রাক্ষসিনী ঘুরে বেড়ায়। কেউ যদি ভুল করে রাত্রিবেলা সেই জঙ্গলে চলে যায় সে আর ফিরে আসে না, আর তাই গ্রামের লোকেরা সন্ধে হলে কেউ জঙ্গলের দিকে যায় না। এইভাবেই বর্ষার এক মৌসুমে বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হয়, যার ফলে খাল বিল সব ভরে যায় আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বুড়ো, দেখছো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে সব খাল বিল ভরে গেছে আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে। হ্যাঁ গিন্নি, তুমি একদম সঠিক বলেছ। এই বর্ষার জন্য তো আমিও কাঠ কাটতে যেতে পারিনি। যাই হোক, আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও তো। কি বলছো তুমি? খাবার আমি কোথায় পাবো? ঘরে তো একটুও খাবার নেই, যা ছিল কালকে শেষ হয়ে গেছে। তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই, কিন্তু তুমি কয়েকদিন থেকে কাছে যেতে পারোনি আর তাই ঘরে সেভাবে খাবার তৈরি সরঞ্জাম আসেনি। এখন বলো আমি তোমাকে কিভাবে খাবার এনে দেব? তুমি চিন্তা করো না গিন্নি, বৃষ্টি থামলে আমি কাজে চলে যাব। এর বেশ কয়েক ঘন্টা পর বৃষ্টি থেমে যায় আর বিদ্যুৎ কাজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর বিদ্যুৎ জঙ্গলে যায় আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। এরপর কাঠগুলো কেটে তা বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এরপর কাঠ বিক্রি করে যে টাকা পায় সেই টাকা দিয়ে খাবারের সরঞ্জাম কিনে নিয়ে আসে। এভাবেই বিদ্যুৎ আর গায়ত্রীর জীবন বেশ খুশিতে কাটছিল। কিন্তু কয়েক বছর পর বিদ্যুৎ আরও বৃদ্ধ হয়ে যায়, যার ফলে সে আগের মতন কাঠ কাটতে পারে না। ওরে বাবারে, হাঁপিয়ে গেলাম, আর পারবো না। কতক্ষণ ধরে কাটছি, তবুও একটুও কাটতে পারিনি। আর আমি একটুও কাজ করতে পারবো না। বয়স হয়েছে, আগের মতো শরীরে শক্তি নেই। কিভাবে কাজ করি বলো? কি আর করার, যাই, বাড়ি ফিরে যাই। এটা বলে বিদ্যুৎ ঘরে ফিরে আসে। কি বলছো তুমি? কাজ করতে পারছো না? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? 2 দিন হয়ে গেল, পেটে কিছুই পড়েনি। এইবার তো আমরা না খেয়ে মরবো মনে হচ্ছে। এর থেকে ভালো হতো যদি জঙ্গলের রাক্ষস আমাদের খেয়ে নিত। কি বললে তুমি গিন্নি? জঙ্গলের রাক্ষস? এরপর রাত হয় আর সবাই যখন ঘুমিয়ে যায় তখন বিদ্যুৎ চুপি চুপি উঠে জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলে গিয়ে চিৎকার করতে থাকে। হে জঙ্গলের রাক্ষস, এসো আর আমাকে খেয়ে নাও। আমি এ জীবন রাখতে চাই না। এসো আর আমাকে খেয়ে নাও। কে সেই মূর্খ মানুষ যে মরার জন্য নিজে থেকে আমার কাছে চলে এসেছে? কিরে মানুষ, কি হয়েছে তোর যে তুই মরার জন্য নিজে থেকে আমার এখানে চলে এলি? একটু শুনি তোর দুঃখের কথা। এরপর বিদ্যুৎ রাক্ষসকে তার দুঃখের কথা বলে। এটা শুনে রাক্ষস বলে, হয়েছে মানুষ, আর কেঁদো না। আমি রাক্ষস হতে পারি, কিন্তু মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। মানুষের কান্না দেখলে আমারও কান্না পায়। যেহেতু তোমার এতই দুঃখ, দাঁড়াও, আমি তোমার দুঃখ দূর করে দিচ্ছি। আমি তোমাকে একটি জাদু থালি দেব। এই থালিকে তুমি যা চাইবে তাই এনে দেবে। কেমন খাবার চাইবে তেমনই এনে দেবে। এইবার তো তোমার আর দুঃখ থাকবে না, তাই না? এটা বলে রাক্ষস বিদ্যুৎকে একটি জাদুর থালি দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর বিদ্যুৎও সেই থালি নিয়ে বাড়ি ফিরে আসে। কি, তুমি রাত্রে জঙ্গলে গিয়েছিলে আর রাক্ষস তোমাকে না খেয়ে, সেই জঙ্গলের রাক্ষস তোমাকে এই জাদুর থালি উপহার দিয়েছে? হ্যাঁ, তবে আর বলছি কি,
দাঁড়াও একটু চেক করে দেখি এটা সত্যি জাদুর থালি কিনা। যেহেতু তারা অনেক দিন থেকে ক্ষুধার্ত ছিল, তাই তারা জাদুর থালিকে অনেক সুন্দর সুন্দর খাবার চায়। আর সত্যি জাদুর থালি তাদের অনেক সুন্দর সুন্দর খাবার দেয়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। দেখেছো গিন্নি, এটা সত্যিই জাদুর থালি। এবার থেকে আমাদের আর কখনো ক্ষুধার্ত থাকতে হবে না, কি তাই না? হ্যাঁ, তুমি একদম সঠিক কথাই বলেছ। শ্যামপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে একটি ৮ বছরের ছেলে মোহন তার মায়ের সঙ্গে থাকত। একদিন মোহন তার মা গায়ত্রীকে বলে, মা, দেখছো কত গরম করেছে? এই গরমে আমাকে তরমুজ খাবার ইচ্ছে করছে। আমাকে তরমুজ খাওয়ার জন্য টাকা দেবে? তরমুজের দাম তো অনেক বাবা, আর আমার কাছে এত টাকা নেই যে তোকে তরমুজ খাওয়ার জন্য টাকা দিয়ে। তুমি আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোমাকে তরমুজ খাওয়ার জন্য টাকা দিতে পারবো না। না না মা, কোনো ব্যাপার না, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমি জানি আমরা কত গরিব। ঠিক আছে মা, আমি তরমুজ খাবো না। এটা বলে মোহন মন খারাপ করে বাইরে চলে যায়। ছেলেটি অনেক দিন পর শখ করে তরমুজ খেতে চাইল, আর আমি তাকে তরমুজ খাওয়াতে পারলাম না। যাই একটু বাজারের দিকে যাই, যদি ধারে কিছু তরমুজ পায় তাহলে ছেলেটির জন্য নিয়ে আসব। এটা বলে গায়ত্রী তরমুজ আনার জন্য বাজারের দিকে যায়। কি বলছো গায়ত্রী বৌদি, তুমি ধারে তরমুজ নিবে আর আমি টাকার জিনিস কিভাবে তোমাকে ধারে দিয়ে দিই বলো তো? না না বৌদি, আমি তোমাকে ধারে তরমুজ দিতে পারবো না। তোমাকে যদি তরমুজ নিতে হয় তাহলে আমাকে টাকা দিতে হবে। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, আর তাই তো আমি ধারই চাইছি। তুমি বিশ্বাস করো, আমার কাছে টাকা এলে আমি তোমাকে টাকা দিয়ে দেব। না না বৌদি, তুমি যাই বলো, আমি তোমাকে ধারে তরমুজ দিতে পারবো না। তোমাকে যদি তরমুজ নিতে হয় তাহলে আমাকে টাকা দিতে হবে, আর যদি সেটা না পারো তাহলে এখান থেকে চলে যাও। যত সব গরিব জুটেছে আমার দোকানে। এরপর গায়ত্রী দোকানের গালি খেয়ে মন খারাপ করে বাড়ি চলে যায়। আরে মোহন, তুই এখানে বসে আছিস আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুই এখানে একা একা বসে কি করছিস বলো তো? যাই হোক, এখন তোকে পেয়ে গেছি, এখন চল আমরা খেলতে যাই। না রে, আমি আজকে খেলতে যাব না, কারণ আমার আজকে মন অনেক খারাপ। কেন রে, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? তখন মোহন তার বন্ধু বিনয়কে তার ইচ্ছের কথা বলে আর মন খারাপের কথাও বলে। এটা শুনে তার বন্ধু বিনয় বলে, তুই মন খারাপ করিস না মোহন, তুই আমার সঙ্গে আমার ঘরে চল। আমার বাবা বাজার থেকে অনেক তরমুজ এনেছে, মাকে বলে আমি তোমাকে তরমুজ খাইয়ে দেব। তুই আমার সঙ্গে চল। এরপর মোহন তরমুজ খাওয়ার জন্যে তার বন্ধু বিনয়ের বাড়ি যায়। মা, আমার বন্ধু মোহন তরমুজ খেতে চাইছে, তুমি তাকে একটি তরমুজ দেবে? আমাদের বাড়িতে তো অনেক তরমুজ আছে, তুমি তাকে একটি তরমুজ দেবে? কি বলছিস বিনয়, একটি তরমুজের দাম কত জানিস? আর তুই বলছিস এই গরিব ছোট লোকের ছেলেকে তরমুজ দেব? না না, আমি একটিও তরমুজ দিতে পারবো না। এই ছোট লোকের ছেলে, তুই দাঁড়িয়ে কি দেখছিস? চলে যা এখান থেকে, আর না হলে আমি তোমাকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। মা, তুমি মোহনকে এভাবে গালি দিও না, ও আমার বন্ধু হয়। আর একটি তরমুজ দিলে কি এমন হবে? আমাদের বাড়িতে তো অনেক তরমুজ আছে। তুই চুপ কর মূর্খ ছেলে,
একটি তরমুজের মূল্য তুই কি জানবি? আর যদি তুই বেশি কথা বলিস তোকেও তরমুজ খেতে দেব না। তখন বুঝবি আমার মুখের ওপর কথা বলার ফল কি হয়। থাক কাকিমা, তুমি বিনয়কে আর গালি দিও না, আমি চলে যাচ্ছি। এটা বলে মোহন সেখান থেকে চলে যায়। মোহন যখন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল, তখন মোহনের সঙ্গে একটি পরীর দেখা হয়। পরী মোহনকে কাঁদতে দেখে বলে, এই যে মিষ্টি ছেলে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন মোহন পরীকে তার দুঃখের কথা বলে। এটা শুনে পরী বলে, তুমি দুঃখ পেও না মিষ্টি ছেলে, আমি তোমাকে একটি তরমুজ দিচ্ছি। এই তরমুজটি তোমাদের বাড়ির সামনে রোপণ করবে, এরপর দেখবে এই তরমুজের কামাল। এটা বলে পরী মোহনকে একটি তরমুজ দেয়, আর এরপর পরী সেখান থেকে চলে যায়। এরপর মোহন সেই তরমুজটি নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মাকে ঘটনার ব্যাপারে বলে। কি বলছো? ঘটনাটি সত্যি ঘটেছে? তাহলে আমাদের দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই তরমুজটি আমাদের রোপণ করতে হবে। যেই ভাবা সেই কাজ। এরপর মা ছেলে মিলে তাদের বাড়ির সামনে সেই তরমুজটি রোপণ করে। আর আশ্চর্যজনকভাবে সেই তরমুজ থেকে একটি তরমুজের গাছ বের হয়। এটা দেখে মোহন ও তার মা গায়ত্রী অনেক অবাক হয়। মা, দেখেছো? একটি তরমুজ থেকে একটি তরমুজ গাছ বের হলো। কি আশ্চর্য ব্যাপার, তাই না? পরী আমাকে বলেছিল এটি একটি জাদুর তরমুজ। এখন থেকে আমিও তরমুজ খেতে পারবো। আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ বাবা মোহন, এখন থেকে তুই অনেক তরমুজ খেতে পারবে। যত খুশি তত খেতে পারবে। এবার তুই তো খুশি, তাই না? হ্যাঁ মা, আমি খুব খুশি।